এ দায়িত্ব নিঃসন্দেহে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে নয়, এই দায়িত্ব ওই সমস্ত মানুষের পক্ষ থেকে যারা স্বাধীনতার 54 বছরে তিলে তিলে স্বপ্নের জাল বুনেছিলেন যে তারা একটি সাম্য এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ পাবেন। তারা স্বপ্ন দেখেছিলেন শিশুরা জন্ম নেওয়ার পর তাদের পুষ্টি, পরিচর্যা এবং শিক্ষা তারা দুনিয়ার 10টা উন্নত দেশের মতোই পাবে। তাদের স্বপ্ন ছিল এমন একটি দেশ যেখানে একজন মাঝি সে যখন নৌকা নিয়ে নদীতে নামবে তখন সেখানে সে তার স্বপ্ন বাস্তবায়নের উপাদান খুঁজে পাবে। রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, সমাজ তাকে অভিনন্দিত করবে। স্বপ্ন ছিল একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা হাড় ভাঙা পরিশ্রম করবে দেশের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্যে, কিন্তু এর বিনিময়ে সে একটুখানি সম্মান পাবে, একটুখানি স্বীকৃতি পাবে। কৃষিক্ষেত্রে সে সরকারের পক্ষ থেকে যৌক্তিক সহযোগিতা পাবে। একজন শ্রমিক যখন কল কারখানা, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে যাবে অথবা নিজের গায়ের সমস্ত শক্তি ব্যয় করে যানবাহন চালাবে কিংবা টানবে, সে সময়েও সমাজের কাছ থেকে তার শ্রমের সে স্বীকৃতি পাবে এবং সে একটুখানি সম্মান পাবে। সে তার ঘর থেকে বের হওয়ার পর আবার ঘরে ফিরে আসবে নিরাপত্তার সাথে। একজন শিক্ষক যখন তিনি তার সন্তান তুল্য ছাত্রীদেরকে শিক্ষা দেবেন তখন তিনি তার মেধা উজাড় করে তাদেরকে দিবেন, বিনিময়ে তিনি যেমনটা কল্পনা করেন আগামীর বাংলাদেশ, সেরকম তার শিক্ষার্থীরা নিজেদেরকে গড়ে তুলবে। যারা ছাত্রছাত্রী তারা চিন্তা করেছে আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, মা যতটুকু পারেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাকি শিক্ষার পূর্ণতা আমি আমার আপন আঙিনা শিক্ষা প্রতিষ্ঠানে খুঁজে পাব। একজন কুটির শিল্পী তিনি চিন্তা করেছেন আমার তো পুঁজি অল্প, কিন্তু আমি আমার এই পুঁজি দিয়ে আমার দেশ গড়ার কাজে আমার হাতকে আমি এগিয়ে দিতে চাই। বিনিময়ে আমি একটুখানি স্বীকৃতি এবং সম্মান চাই, আমি একটুখানি নিরাপত্তা চাই। একজন মা তিনি চিন্তা করেছেন আমি নারী হিসাবে আমার কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন। প্রথমে আমার সন্তানদেরকে আমি ধারণ করেছি, আদরে যত্নে ভালোবাসায় বুকের দুধ দিয়েছি, এরপরে তিলে তিলে তাদেরকে মানুষ করার জন্য আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করেছি। আমি চাই আমার সম্মানটা স্বীকৃতিটা একজন মা হিসাবে। আমি চাই আমার সন্তানটা হবে এমন একটি সমাজের নাগরিক, যেই নাগরিক আমার সন্তান এবং আমাকে শতভাগ নিরাপত্তা বিধান করবে। একজন সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা ছিল কোন অশুভ শক্তি যদি তার অধিকারের উপরে হাত দেয় তাহলে সে যখন বিচারের আঙ্গিনায় যাবে সেখানে সে ন্যায় বিচার পাবে। আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয়, আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত। কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি সেই অধিকার, মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা 54 বছরে তৈরি করতে পেরেছি কিনা, নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি। আজকে ঘরে বাইরে কোথাও শান্তি নেই, সম্মান নেই, নিরাপত্তা নেই। আজকে চতুর্দিকে আমাদের শিক্ষিত যুবক যুবতীদের
বেকারত্বের যন্ত্রণায় হাহাকার। কেন? এই দেশটা তো এমন হওয়ার কথা ছিল না। আসলে কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব, নাকি অন্য কিছু? সম্পদের অভাব আমি স্বীকার করি না। অভাব যদি সম্পদের হতো, তাহলে 15.5 বছরে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে? এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয়, এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে। আমাদের সংকট, আমাদের সমস্যা, আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা, সততা, চরিত্র এবং দেশপ্রেমের। এই জায়গাটা যদি সঠিক থাকতো, তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। আমরা রাজনীতিতে বলে থাকি খুব চড়া গলায়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। বাট ইনফ্যাক্ট আমরা কি 54 বছরে তার স্বাক্ষর রাখতে পেরেছি? বরঞ্চ বিবেক দিয়ে, হৃদয় দিয়ে যদি চিন্তা করা যায়, তাহলে স্বীকার করতেই হবে আমরা জাস্ট স্লোগানের উল্টাটাই করেছি। আমার দেশের চেয়ে আমার দল বড়, দলের চেয়ে আমি বড়, এবং সেইটাই কর্মক্ষেত্রে বাস্তবে প্রমাণিত হয়েছে। এই বৈষম্য শুধু 54 বছরের বাংলাদেশে না, এর আগেও ছিল, আরো আগে ছিল। এই জন্য 47 থেকে এই জাতির স্বাধীনতার সূচনা, পরবর্তী পর্যায়ে বঞ্চনার হাত ধরে আবার 71, এরপরে আবার দফায় দফায় অনেক গণ অভ্যুত্থান, এবং শেষ পর্যন্ত এসে ঠেকেছে 24-এ। এই 24-এ অতি সামান্য একটা দাবি নিয়ে আমাদের তরুণ এবং যুব সমাজ, তারা প্রথমে আওয়াজ তুলেনি। তারা নিয়মতান্ত্রিকভাবেই চেয়েছিল যে দাবি 18 সালে মেনে নেওয়া হয়েছিল, সেই দাবিকে পাল্টে ফেলা হয়েছিল নিজেদের নিয়ন্ত্রিত কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন সরকারের পক্ষ থেকে। এই জন্যে 24শে জুলাইতে আমাদের ছাত্র সমাজকে বাধ্য করা হয়েছে রাস্তায় নামতে। অযৌক্তিক কোটার সংস্কার সাধন করে যৌক্তিক কোটা এবং মেধার স্বীকৃতিকে নিশ্চিত করার জন্য তাদের এই দাবি ছিল। অতীতের মতোই সেই আবার গায়ের জোর, অস্ত্রের জোরে এই দাবিকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। এই দাবি নিয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা সোচ্চার হয়েছিল। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের 18 কোটি মানুষই তাদের সাথে সামিল হয়ে গেল, এবং এই দাবি আদায়ের পথে প্রথম যে বাঁক ছিল, টার্নিং পয়েন্ট ছিল 15 জুলাই রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন ছাত্রীদের উপর অত্যন্ত পৈশাচিক নির্মম কায়দায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের লেলিয়ে দেওয়া লোকেগুলা ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের মেয়েদের গায়ে হাত লাগার সাথে সাথে সারা বাংলাদেশ সেদিন জ্বলে উঠেছিল। প্রতিটি ঘর থেকে প্রতিবাদের আওয়াজ উচ্চারিত হয়েছিল। তারপরের দিনই এইটাকেই সমর্থন জানিয়ে দেশের উত্তরাঞ্চলে উত্তর জনপদের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় এসে বলেছিল, হয় আমাকে আমার অধিকার দাও, না হয় আমাকে একটা গুলি দাও। সে আরো বলেছিল, এই যন্ত্রণার অমানিসার শেষ হবে কবে? বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি তার বুকে পড়ল এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। শেষ পর্যন্ত তার এই মার্ডারটি নিয়েও রাজনীতি করা হলো। অবশ্য সত্য আলটিমেটলি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে লাশের পর লাশ, সারা বাংলাদেশের রাজপথকে লাশ দিয়ে ভরে দেওয়া হলো। কম বেশি 1400 জন তরুণ যুবক যুবতী
শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই গণ উত্থানে বিপ্লবী জীবন দিয়েছেন। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে ৭১ এবং ২৪-এর সমস্ত শহীদদেরকে স্মরণ করছি। অবশ্য ৪৭ না হলে ৭১-এর ওই মানচিত্র আমরা পেতাম না, আবার ৭১ না হলে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য ২৪ আমরা পেতাম না। কাজেই প্রত্যেকটা একটা আটটার সাথে সম্পর্কিত। সম্মানিত সুধীমণ্ডলী, একটি রাজনৈতিক দলের ইশতেহার একটি নির্বাচনকে সামনে রেখে এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরঞ্চ একটি জাতির প্রতি একটি দলের চিন্তা, তার ভিশন, তার পরিকল্পনা এবং কিভাবে সে আগামীর দেশটাকে সাজাতে চায় তার একটি জীবন্ত দলিল, যা জনগণের কাছে এটি জীবন্ত একটি ডকুমেন্ট হিসাবে থাকবে। রাজনৈতিক দলগুলা যে ইশতেহার প্রকাশ করে থাকে, কার্যত সমাজের প্রতি এটি তাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার। ৫ বছর যদি জনগণ তাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেয়, তাহলে জনগণের অধিকার রয়েছে ইশতেহারের প্রত্যেকটি পয়েন্ট দিন, সপ্তাহ, মাস এবং বছর গুণে ওই দলের কাছ থেকে আদায় করে নেওয়া, বুঝে নেওয়া। এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারটাই তুলে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের প্রত্যাশা, আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যাদের কথা বললাম তারা যেটা প্রত্যাশা করেন। দুঃখের বিষয়, আমরা 15.5 বছর তৎকালীন সকল বিরোধী দল, এদেশের সুশীল সমাজ, সাংবাদিক মহল, আলেম ওলামা, কেউ নিপীড়নের হাত থেকে রক্ষা পাননি। আমরা মজলুম ছিলাম। কিন্তু 5 আগস্টের পর অনেকেই অতীতের স্মৃতি মনে হয় যেন আমরা ভুলে গেছি। আমরা যদি স্মরণ রাখতাম তাহলে জুলাই যোদ্ধাদেরকে আমরা কলিজার ভিতর থেকে আমরা তাদেরকে সম্মান করতাম, ভালোবাসতাম, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করতাম, কনসিভ করতাম, আর তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরা অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসতাম। হ্যাঁ, কেউ এসেছি, কেউ আসতে পারেনি। কেউ এসেছি পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে, নতুন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে। যে পথে বাংলাদেশ চলছে সেই পথ থেকে বাংলাদেশকে রাজপথে, রাজনীতির রাজপথে উঠানোর অঙ্গীকার নিয়ে। আবার এ সময়ের ভিতরেই কেউ কেউ নিজেদের ভাগ্য গড়ার জন্য লেগে গেছেন এবং নানাভাবে দেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছেন, যার সাক্ষী আপনারা সকল, যার সাক্ষী 18 কোটি মানুষ। আমরা বড় বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করেছিলাম, আমরা ছিলাম মজলুম, আমরা যেন কোনো অবস্থাতে না হই জালিম। মজলুম তো মজলুমের দুঃখ বুঝবে, মজলুম জালিম হবে কেন? আমি জানি না আমাদের এই আবেদন সবাইকে আমরা বুঝাতে পেরেছি কিনা। আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন যে আমার উপর চতুর্দিক থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরঞ্চ আমার রাজনৈতিক সহকর্মীদেরকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। কারণ আমার রক্ত এবং মেজাজের সাথে প্রতিশোধ মানায় না, যায় না। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কোনো সহকর্মীকে, বন্ধুকে, ভাইকে তার ভুলের জন্য ক্ষমা করতে পারি, তাহলে আমিও সমাজের কাছে একদিন আমার ভুলের জন্য ক্ষমা আশা করতে পারি। কিন্তু সেই আমি মানুষটাই যদি প্রতিশোধের রাস্তা ধরে হাঁটতে চাই, তাহলে আমার উপর থেকে আরেকজনের প্রতিশোধ নেওয়ার অধিকার তৈরি হয়ে যায়। এই প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি করে করে আমাদের সমাজকে, দেশকে অনেক ক্ষতি করে ফেলেছে। ওই
পিছনের রাজনৈতিক কালচার আর ধারণ করে চলতে চাই না। ওগুলাকে সম্পূর্ণ পিছনে ফেলে যুব সমাজের হাত ধরে এখন সামনে এগিয়ে যেতে চাই। আমি বিলিভ করি আমাদের যুব সমাজ অনেক পটেনশিয়াল, আমাদের যুব সমাজ আমাদের চাইতে অনেক ফ্রেশ, তারা অনেক ইনোভেটিভ এবং প্র্যাগমেটিক, তারা পারবে ইনশাআল্লাহ। যেভাবে তারা পেরেছে জুলাইতে, ওভাবেই পারবে আগামীর একটা বাংলাদেশ গড়ে দিতে। সেই যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্য। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্য, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা চাই না পুরানা ধাঁচের সেই কৃষিতে তারা পড়ে থেকে অতি অল্প পুঁজি নিয়ে হামাগুড়ি খাবেন। বরঞ্চ বিশ্বের অনেক দেশ আমাদের বহু পরে স্বাধীনতা লাভ করার পরে কৃষিতে তারা বিপ্লব সাধন করেছে। একসময় তাদের দেশ ছিল আমাদের মতো ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এখন তারা হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমরা পারবো ইনশাআল্লাহ। বিশ্বে অন্য কেউ পারলে আমরাও পারবো। এবং আমাদের মানুষেরা প্রমাণ করেছে এদেশের মানুষ ভালো। তো সমস্যাটা কোথায়? মানুষ যদি ভালো হয় দেশ কেন আগায় না? দেশ তো আগাবে। বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে যারা বসে আছেন তারা যদি প্রপারলি ড্রাইভ করেন, তা না হয় দেশ আগাবে। প্যাসেঞ্জার তো আগায় নিতে পারবে না, প্যাসেঞ্জার তো জার্নি এনজয় করবে। আমাদের সমস্যা ওই জায়গায়, সমস্যা আমাদের মাথাগুলোতে। ওই মাথাগুলো আমাদের ঠিক হওয়া উচিত। আর মাথাগুলো ঠিক হওয়ার জন্য আমাদের সততা এবং কমিটমেন্ট লাগবে। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। এই কয়েকদিন জনসভায় অত্যন্ত স্পষ্টভাবে জনগণকে বলেছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো গোষ্ঠ পরিবর্তনকে, কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনতার রাজনীতিতে, জনগণের রাজনীতিতে। এই জন্য আমাদের ইশতেহার তৈরিতে আমরা জনতার কাছে তাদের অভিপ্রায়, অভিমত, আকাঙ্ক্ষা এবং তাদের পরামর্শ আমরা চেয়েছি। এই ইশতেহার তৈরিতে বিপুল সংখ্যক মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে তাদের মত দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। যারা ইশতেহার তৈরি করেছেন আর ইশতেহার তৈরিতে এইভাবে সহযোগিতা করেছেন, আজকের এই মুহূর্তে আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তারা আমাদেরকে উৎসাহিত করেছেন, তাদের চিন্তাগুলো আমরা বুঝতে পেরেছি। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের মানুষেরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের যে ইশতেহার, এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব। আর এই মালিকারা যারা লক্ষ লক্ষ শ্রমিককে চাকরি প্রোভাইড করেন, তারা কার্যত লক্ষ লক্ষ পরিবারের মুখে খাবার তুলে দেন। আমরা সেই শিল্পগুলোকে শিশুর মতো তুলে তুলে লালন করব ইনশাআল্লাহ। শিশুকে যদি আমরা আজকে ভালোভাবে পরিচর্যা করি, এই শিশু বড় হয়ে তখন আমাকে পরিচর্যা করবে। আমরা শিল্পকে এই কারণেই নিউবর্ন বেবির মতো আমরা নার্চার করব যে তারাই আগামীতে ইনশাআল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে গড়ে দিবেন, আমাদের যুবক যুবতীদের হাতে কাজ তুলে দেবেন। এই ক্ষেত্রে আমাদের পলিসি হবে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষকে মুখামুখি করা নয়, বরঞ্চ সমন্বয় করে হাতে হাত ধরে বুঝানো,
শিল্প বাঁচাতে হলে শ্রমিককে বাঁচাতে হবে, আর শ্রমিকদেরকে বোঝাতে হবে যে যদি শিল্প বাঁচে তাহলে তুমিও বাঁচবা। সুতরাং শিল্পকে নিজের সন্তানের মতো ধারণ করো। আর মালিকদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের যারা শ্রম বিনিয়োগ করেন তাদেরকে যেন তাদের সন্তানের মতো ধারণ করেন। তারা একটুখানি সম্মান চায়, একটুখানি ভালোবাসা চায়, একটুখানি কর্ম পরিবেশ চায়।